কাঁধে আনায়ার হাত স্পর্শ পেতে আলতো হাসলো আরসাল। অন্য সময় হলে আনায়া আরসালের সাথে তর্ক করে মোটেও ধরে বসতো না। খুব দ্রুতই সাইকেল চালালো আরসাল। 15 মিনিটের মাঝেই পৌঁছে গেল সে আনায়াদের বিশাল অ্যাপার্টমেন্টের সামনে। সাইকেল থামিয়ে আনায়াকে ধরে নামাতেই পেছন থেকে কেউ একজন গম্ভীর গলায় বলল, আনায়া। শুকনো ঢোক গিলল আরসাল। এমন অবস্থায় এই মানুষটাকে একদমই আশা করেনি আরসাল। এই লোক ব্যবসায়ী কম, উকিল বেশি লাগে। দেখলেই ইন্টারোগেশন শুরু করে। আনায়ার বাবা জামাল মোস্তফা মেয়ের দিকে এগিয়ে ব্যস্ত গলায় বললেন। মা, কি হয়েছে তোমার? শরীর খারাপ করেছে? মলিন হাসলো আনায়া, বাবার দিকে চেয়ে বলল, মাইগ্রেন পেইন উঠেছিল বাবা, তাই চলে এসেছি। কি, তুমি ঔষধ খাওনি? এখনই ডক্টরের কাছে চলো। ব্যতিব্যস্ত হয়ে গেলেন জামাল মোস্তফা। আনায়ার পরিস্থিতি সামলাতেই মিহি কণ্ঠে বলল, আমি এখন ঠিক আছি বাবা, ঘুমালেই ঠিক হয়ে যাবে, চিন্তা করো না তুমি। জামাল মোস্তফা কপালে ভাঁজ ফেলে মেয়েকে নিয়ে উপরে চলে যাওয়ার আগে আরসালের দিকে তাকিয়ে বলল, আমার মেয়েকে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ জেন্টলম্যান। না না আঙ্কেল, এটা আমার কর্তব্য ছিল, ওর খেয়াল রাখবেন, আমি যাই। বলেই সাইকেল ঘুরিয়ে নিল আরসাল। তবে যাওয়ার আগে পেছন ফিরে এক পলক চাইল তার প্রেয়সীর জন্য। তবে তাকায়নি আনায়া। দীর্ঘশ্বাস ফেলে সামনে এগিয়ে গেল। প্রেয়সী না তাকানোর ব্যর্থ নিয়ে ফিরে যাওয়ার প্রেমিক পুরুষ জানলই না তার প্রেয়সীও তাকিয়েছিল তার দূরদৃষ্টি ফিরিয়ে নেওয়ার পরেই। নিজের ডিপার্টমেন্টের ক্লাস শেষ করে এসে নিজের সঙ্গিনীর খোঁজ করল নাজিয়াত। আনায়া আর আরসাল ডিপার্টমেন্টের একজন পুরো ঘটনা বলতে হতভম্ব হয়ে ছুটে লাগালো সে। পথিমধ্যে তৈয়দকে দেখে চোখাচোখি হতে দ্রুত চোখ সরিয়ে সেখান থেকে প্রস্থান করলো নাজিয়াত। তৈয়দ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল নাজিয়াতের যাওয়ার দিকে। রিকশায় ওঠার মুহূর্তে আরসালকে দেখে সেখানেই ছুটে গেল নাজিয়াত। বিচলিত হয়ে জিজ্ঞাসা করলো, অনু কই আরসাল? বাসায় দিয়ে এসেছি, মাইগ্রেনের পেন উঠেছিল। এখন ঠিক আছে? খানিক। শূন্য তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে সামনে এগোলো আরসাল। আনায়া একটু কষ্ট সহ্য হয় না তার। নিজেকে কতটা অসহায় লাগে এমন অবস্থায় তা ভাষায় প্রকাশ করার মতো না। তবে তার তো কিছুই করার নেই। নাজিয়াত চুপচাপ আরসালের পাশে হাঁটছে। বুঝতে পারলো আরসালানের মনের অবস্থা। নাজিয়াত কিছু বলতে যাবে ওই মুহূর্তে আরসাল বলল, তুই ক্লাস করে বাসায় চলে যাস, আমার টিউশন আছে, সেটা করে বাসায় চলে যাব। বলে বড় বড় পা ফেলে প্রস্থান করলো আরসাল। নাজিয়া হতভম্ব হয়ে চেয়ে রইল। ফোঁস করে শ্বাস ফেলে বলল, কি অসভ্য, আমায় একাই ফেলে চলে গেছে। তা ও কি তোমাকে কোলে করে ক্লাসে নিয়ে আসবে এই চিন্তা করছো? কর্ণকুহরে কথাখানা পৌঁছাতেই নাজিয়া চোখের পলক ঝাপটে কয়েকবার। অতঃপর পেছন ফিরে তৈয়দকে দেখেই দৃষ্টি তীক্ষ্ণ হলো তার। এই ছেলেকে দিন দিন এখন কেমন খাপছাড়া লাগে। এই দূরত্বটা রাখাই ভালো। বলল, আমি এমনটা চিন্তা করব কেন? যেভাবে আফসোস করলে। বিরক্ত হলো নাজিয়াত। কাঁধের ব্যাগটি শক্ত করে ধরল সে। অতঃপর তৈয়দের চোখে শক্ত দৃষ্টি রেখেই বলল, আফসোস করিনি, হতাশ হয়েছি। এইভাবে প্রেয়সীর শোকে শোকায়িত হয়ে নিজের আরেক বন্ধুকে ভুলে গেল। বলেই 2 কদম সামনে এগোতে যাবে তখন তৈয়দ বলা 3টি শব্দের বাক্য পাজোড়া আপনা আপনি থেমে গেল। প্রেয়সী। সেকেন্ড সময় নিল নাজিয়াত। অতঃপর চঞ্চল অক্ষিদয় পেছনে চেয়ে বলল, হ্যাঁ প্রেয়সী। ত্যক্ত গরমটাকে ছাপিয়ে কিছুটা ঠান্ডা বাতাস যখন প্রকৃতিতে ছুঁয়ে দিয়েছে তখনই এক টুকরো শান্তির নিঃশ্বাস আসে কপলটাতে। ঘাম মুছে নেয় মায়া শিকদার। স্কুল থেকে আজ বেশি তাড়াতাড়ি ফিরেছে সে। হাতে থেকে ব্যাগটা সোফায় রেখে হেলান দিয়ে বসতেই নাজিয়াতকে পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে ডাকলেন। নাজিয়াত কাছে এসে বসেই মায়া আগ্রহ স্বরেই বলল, নাফিস কোথায়? ফিরিনি এখনো। তোমার বাবা কি বাসায় আছে? সকালে বাসায় ছিল, তবে আমি এসে দরজায় তালা ঝুলানো দেখেছি, হয়তো বেরিয়েছে কোথাও। তোমাকে একটা কথা জানানোর ছিল আমার। মায়া শিকদারের চোখে মুখে উপচে পড়া একরাশ আগ্রহকে দেখেই থমকায় নাজিয়াত। থেমে থেমে বলে, হ্যাঁ বলো আম্মু। আমার কলিগ জেসমিন আপার ছেলে ঢাবির ইংরেজি বিভাগের টিচার হয়ে যোগদান করবে খুব শীঘ্রই। আপা তার ছেলের জন্য তোমার কথা বললো আজ। যেহেতু পড়াশোনা শেষ করেছো,
তাই বয়স 31 বা এর একটু উপর নিচ হতে পারে। আমি ছবি দেখেছি আপার ফোনে, বেশ হ্যান্ডসাম, বয়সের ছাপ একেবারেই নেই। আচমকা বিয়ের কথায় নাজিয়াত এতটাই চমকালো যে সে বাকহারা হয়ে চেয়ে রইল মায়ের দিকে। বিয়ে শব্দটা কানে আসতেই কিছু তীক্ষ্ণ অভিজ্ঞতা আর স্মৃতিরা ভিড় করে তার মস্তিষ্কে। বড়ই বিষাদময় সময়গুলো। মায়া পুনরায় বলে উঠল, চুপ করে আছো কেন নাজিয়াত? তোমার কি কোনো পছন্দ আছে? যদি না থাকে তাহলে তাদের সাথে আমি কথা এগোবো। নাজিয়াত সামলালো নিজেকে। মায়ের অতিরিক্ত উৎসুক দৃষ্টি কড়ায় কড়ায় তাকে বুঝিয়ে দেয় ছেলেকে খুবই পছন্দ হয়েছে তার। মনে মনে নিজেকে তৈরি করে নাজিয়াত মায়া শিকদারের এই চাওয়াকে দামাতে ধীরে সুস্থে শীতল কণ্ঠে বলে, আম্মু, অনার্স শেষ করে তবে এসব নিয়ে ভাবতে চাই। আপাতত পড়াশোনা নিয়েই থাকতে চাচ্ছি, এই আর কি। পড়াশোনার সমস্যা হবে না, পছন্দ হলে শুধু পাকা কথা বলে রাখা পর্যন্ত এগোবে। কাট জবাব নিজের কথাটা শেষ করে মায়া শিকদার। নাজিয়াত পুনরায় এই বিরোধিতা করে আবারও বলল, এসবে আমি এখন পড়তে চাচ্ছি না আম্মু। মাথার ওপর অহেতুক একটা চাপ সৃষ্টি হবে। বছর আগেও ঠিক এমনটাই করেছিলে তুমি নাজিয়াত। তোমার জন্য এই পরিবারে কতটা সমস্যা হয়েছিল তা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি। কিন্তু এখন ব্যাপারটা ভিন্ন নাজিয়াত। আগে ছেলেটার সাথে পরিচয় হও, তবেই না বুঝবে ছেলেটা কেমন। আমি যখন এখন বিয়েটা করতেই চাচ্ছি না, তবে এই ছেলের সাথে দেখাদেখির কথা আসছে কেন? আসছে কারণ আমি চাইছি নাজিয়াত। এখনো পর্যন্ত আমার উপর নিজের সিদ্ধান্ত কখনো চাপিয়ে দাওনি আম্মু, তবে আজ কেন? তোমাকে একটা নিরাপদ মানুষের কাছে তুলে দিতে চাইছি আমি নাজিয়াত। আমি আজ আছি, কাল নেই। তোমার বাবা তো আজ পর্যন্ত কোনো দায়িত্বই নেয়নি তোমাদের, আমাকেই দেখতে হয়েছে সবটা। নাফিস এখনো বড্ড ছোট মানুষ। আজ তোমার বড় ভাই থাকলে আমার কোনো টেনশনই ছিল না নাজিয়াত। আমার অবস্থানটা বুঝো মা। তীব্র আগতি ভরা কণ্ঠ কথাগুলো নাজিয়াতের বুকে ব্যথা অনুভূতি সঞ্চার করে। আসলেই তো, যেখানে সব সন্তানদের দায়িত্ব বাবা মা উভয়ই নেওয়া, সেখানে মায়া শিকদার একাই তাদের দুই বোনের ভালো মন্দ দায়িত্ব পালন করছে। নাজিয়া চোখ বন্ধ করে ছোট্ট শ্বাস নিয়ে মায়ের হাত দুটো নিজের হাতের ভাঁজে নিয়ে মিহি কণ্ঠে বলল, বুঝেছি আম্মু, কথা এগোতে পারো। মায়া উচ্ছ্বাসিত হয়ে মেয়ের কপালে চুমু খায়। বছরের সুপ্ত আশাটা যেন খিলখিলিয়ে হাসছে। নাজিয়াতের নীরব ছোট শ্বাস ফেলে মায়ের খুশির অধৈর্যটার হাসি ফুটিয়ে তুলল কিঞ্চিত চাপা। অদ্ভুত খারাপ লাগা অনুভূত হয়। আলতো চোখ বন্ধ করতেই তয়োদের মুখখানা ভেসে উঠল চমকে। চোখ খুলে তাকায় নাজিয়া। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করে মনে মনেই বলে উঠল, হুম, একদমই নয়। হালকা গোলাপি রঙের কাজ করা শাড়িতে চমৎকার লাগছে সারাকে। তিতির শাড়ি পরিয়ে দিতে দিতে শতবার মাশাল্লাহ জপছে। মৌ তো বলতেই বসেছে আজ ছেলে হলে নির্ঘাত সারাকে নিয়ে সে পালাতো। তিনজন মিলে হাসতে হাসতে লুটুপুটি খেলো। চুলগুলো খোপা করে লাল টুকটুকে দুটো গোলাপ গেঁথে দিতে সাজ পরিপূর্ণ হলো সারার। হাতে কাচের চুড়িগুলো পরতে পরতেই তিতির বলে উঠল, আজ রিয়ান ভাই ফিদা হয়ে যাবে। তিতিরের কথায় মৌ সারার কাঁধে দুষ্টু হেসে বলে উঠল, সে তো অনেক আগে থেকেই। আমি আজকের কথা বললাম আপু, নাজিয়া তো বোধহয় আসবে বুঝলে। আসলে বেশ ভালোই হবে। তা যা বলেছ, কাল তাড়াহুড়ো করেই চলে গেল মেয়েটা। এই সারা, নাইহানের সাথে তোদের পারিবারিক সম্পর্ক আছে বুঝি? মৌয়ের কথায় সারা মাথা নাড়িয়ে সায় জানালো, বলল, আমাদের কাজিন বলতে পারিস। দেলোয়ার মামার বন্ধুর মেয়ে, তবে নানা ভাইয়েরও বন্ধু ছিল। নাজিয়াতের দাদা একই গ্রামের দুই প্রভাবশালী বাসিন্দা, সেরকমই রেশ ধরে ভালো সম্পর্ক ছিল। মৌ বেশ অবাক হয়ে উঠল। নাজিয়াতে সারার পরিচিত জানতো, তবে কাজিন সম্পর্কে নিতে অবগত ছিল না। সারা আর মৌ এর কথার মাঝে আসমা আর নীলিমা হাজির হয় রুমে। আসমা সারাকে এক পলক দেখেই মাশাল্লাহ বলে চুমু খায় কপালে। সারা মুচকি হেসে মায়ের দিকে তাকায়, তবে নীলিমার কোনো ভাবান্তর হলো না। মনে মনে সে এই বিয়েতে ভীষণ অখুশি। খানিক মনক্ষুণ্ণ হলো সারার। তার মা এত নিষ্ঠুর কবে হলো ভেবেই পেল না সারা। আসমা ব্যাপারটা বুঝে পরিস্থিতি সামলাতেই বলল, সারা, তৈরি হয়েছিস মা? ওরা এসে গেল। হ্যাঁ মামুনি, আমি তৈরি হয়ে গেছি। আসমা মর্তুজা সারার কপালে আরেকবার চুমু দিয়ে
ড্রেসিং টেবিলে থাকা কাজল একটু নিয়ে সারার কানের নিচে লাগিয়ে বলল, নজর না লাগুক আমার মেয়েটার। তিতি, তুই কখন তৈরি হবি? শুধু শাড়িটা পরবো মা, তুমি যাও, আমি আপুকে নিয়ে আসছি। আসমা বেরিয়ে যেতে নীলিমাও অগ্রসর হয়। কয়েক কদম পা ফেলতেই থেমে দাঁড়ায়। সারা মায়ের সামনে যেয়ে আগ্রহী হয়ে বলে, আমাকে কেমন লাগছে আম্মু? ভালো লাগছে, তাড়াতাড়ি নিচে এসো। নীলিমার চলে যাওয়ার দিকে সারা দীর্ঘশ্বাস ফেলে সেদিকে চেয়ে থাকে। এতটা নিষ্ঠুর তার মা। তিতির আলতো করে সারাকে জড়িয়ে ধরে বলল, কষ্ট পেও না আপু, ফুপি একদিন সব জেনে নেবে মন থেকে। তুই শাড়িটা পর তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ। মৌ আর তিতির সারাকে নিয়ে আসতেই তৈয়দ এগিয়ে এসে সারাকে রিমানের পরিবারের সামনে বসালো। বেশ নার্ভাস সারা। এতটা নার্ভাস সে তো রিমানকে ভালোবাসা বলার সময়ও হয়নি। নিজেকে কোনো মতে সামলে নিতে পারল না। নাজিয়াত বিষয়টা খেয়াল করতেই নিজের জায়গা থেকে উঠে সারার সাথে যেয়ে বসে মিষ্টি হাসে। সারা স্বস্তি পেয়ে ছোট্ট করে বলে, না থ্যাঙ্কস। নাজিয়াত মুস্কি হাসে। অতঃপর রিমানের পরিবার আর সারার পরিবারের সম্মতিতেই বিয়ের দিন তারিখ ঠিক হতেই রিমানের মা মুর্শিদা জামাতকেই বলে ওঠে, সারা আমাদের কাছে খুব যত্নেই থাকবে দেলোয়ার ভাই, আপনি চিন্তা করবেন না। ভরসা করছি বলে আজ আমরা দুই পরিবার একসাথে। মুর্শিদা জামান হেসে প্রত্যুত্তর বললেন, তা তো অবশ্যই। রিমানের সাথে সারাকে একান্ত কিছু সময় কথা বলতে দিলে বোধহয় ভালো হয়। দেশে আসার পর থেকে দুজনের তেমন একটা আলাপ হয়নি। সবাই সম্মতি দিতেই সারাকে নিয়ে মোর সারার রুমে নিয়ে গেল রিমানকে। দুজনে অল দ্য বেস্ট বলে দরজা ঠেলে প্রস্থান করলো তারা। রুমে এসেই সারা নত মুখে মেঝে চেয়ে রইল। রিমান অপলক তাকিয়েই রইল ভালোবাসার মানুষটার দিকে। সারা তা খেয়াল করে বলল, এমন ভাবেই কি দেখছো? আগের জনই আছো তুমি, এতটুকু বদলাওনি। বদলানোর কথা ছিল নাকি? আমার প্রতি কোনো অভিযোগ নেই। তোমাকে না পেলেই হয়তো থাকতো, তবে এখনই আছি শুধু প্রশান্তি। হুট করে জড়িয়ে ধরলো রিমান সারাকে। আকস্মিক এই আচরণে খানিক চমকালো। নিজেকে সামলে নিল সারা। নিজেও শক্ত করে জড়িয়ে ধরলো ভালোবাসার মানুষটিকে। বাসার বড়রা এক পাশে বসে কথা বলায় ব্যস্ত আর ছোটরা এক পাশে নিজেদের মতো গল্প করতেই ব্যস্ত। গল্পের মাঝে হঠাৎ তিতির বলল, তো মেঘ, তোকে ভীষণ সুন্দর লাগছে আজকে। মোবাইলে ফেসবুকিং করছিল। স্ক্রলিং থামিয়ে তিতিরের কথায় চোখ তুলে তাকায় সামনে বসে থাকা সাদার আকাশি রঙের লং গ্রাউন্ড পরা নাজিয়াতের দিকে। তৈয়দ নাজিয়াতকে একবার উপর নিচ দেখে নিয়ে পুনরায় ফোনে মনোযোগ দিল। তবে মৌ, সায়ন, মুরতাসিম একে অপরের দিকে একে অপরের তাকিয়ে মেঘকে সেটা জানার প্রয়াস জানালো। তৈয়দ ফোনে চোখ রেখেই বলল, তিতির নাজিয়াতকে ছোট থেকেই মেঘ বলে ডাকে। সবাই ওহ বলে শব্দ করে উঠল। হঠাৎ মৌ চঞ্চল গলায় বলল, এই আমারটা সবসময় দেরি করে। ওর তো এখন আসার কথা ছিল, কোথায় রয়ে গেল কি জানি। মৌয়ের কথায় প্রত্যুত্তর করলো মুরতাসিম। নামখানায় তিতিরের শান্ত দৃষ্টি হঠাৎ অশান্ত হয়ে এলো। ফোনে কিছু একটা চেক করতেই দরজার দিকে তাকালো, তবে হতাশ হলো। নাজিয়া তিতিরের পুরো গতিবিধি খেয়াল করলো। একটু সময় লাগলো ব্যাপারটা বুঝতেই, তবে সেটা বুঝে আসতে আলতো হাসলো। এতদিন সে যাকে খুঁজছে মিলে গেছে বোধহয়। ততক্ষণে দরজায় কড়া নাড়ায় শব্দ হতেই মৌ ব্যস্ত গলায় বলে উঠল, আমান এসেছে বোধহয়। মৌ নিজে গেল দরজা খুলতে। আমানের প্রতি মৌয়ের এত মনোযোগীর ভাব তিতিরের মনে পীড়া দিল। আমান ভেতরে প্রবেশ করতেই সোফায় বসে থাকা সকল বড়দের উদ্দেশ্যে সালাম বিনিময় করে তৈয়দের সাথে বসে পড়ল। আমানের ভেজা চুলগুলো দেখে নাজিয়াত অতি আগ্রহ নিয়েই জিজ্ঞাসা করলো, বাহিরে বৃষ্টি পড়ছে আমান ভাই? হ্যাঁ, তবে খুবই কম। আমানের বলার মাঝেই নাজিয়াত দৌড়ে গেল রুমে। মৌ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে সেদিকে। বৃষ্টির কথা শুনে কেমন দৌড়ে গেল এই মেয়ে। তিতির চুপচাপ আমানকে দেখে গেল। মনে মনে নিজেকেই প্রশ্ন করলো, আচ্ছা সামনে বসে থাকা বৃষ্টিতে ভেজা শার্ট পরিহিত এই ছেলেকে জানে তার আশা উপগ্রীব হয়ে বসেছিল এক তৃষ্ণার্ত রমণী। লম্বা শ্বাস ফেলে নিজের ভাবনায় দাড়ি বসিয়ে নাজিয়াতকে ডাকতেই
পাশে তাকালো তবে খুঁজে পেল না, বুঝে উঠতে পারলো না একটু সময় কোথায় গেল নাজিয়াত। আশেপাশে তাকিয়ে মৌকে জিজ্ঞাসা করে বলল। মেঘ কোথায়? বৃষ্টি বিলাস করতে গেছে। মৌ প্রত্যুত্তর করার সুযোগ পেল না, তার আগেই ত্রয়দ জবাব দিল। মুরতাসিম তৈয়দের কথায় সন্দেহ দৃষ্টিতে তাকাতেই সে বলল, ছোট থেকেই দেখে আসছে বৃষ্টি দেখলে এমনি লাফিয়ে পড়তো, ভিজতে সাথে তিতিরও। মৌ হাসলো, আঙুল উঁচিয়ে ঘরের পূর্ব দিকে ইশারায় করে বলল। আমানের কাছ থেকে বৃষ্টি পড়ছে শুনে দৌড়ে গেল ওই দিকটায়। ব্যালকনিতে গেছে হয়তো। বলে আর চোখে পুনরায় এক পলক চাইল তিতির আমানের দিকে, তবে আমান অন্যদিকে চেয়ে ফিরেছিল বিধায় দেখতে পারল না এক জোড়া সুন্দর চোখের অধিকারিণী তার দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়েছিল। আপনাকে এখানে দেখে আজ বৃষ্টির ফোঁটাও বাদ মানছে না নাজিয়াত, অঝোর ধারায় ভূমিতে বর্ষণ হয়েই যাচ্ছে। চমকালো ভরকালো নাজিয়াত। এত মিহি কণ্ঠের ফিসফিসানি শব্দগুলো তার উপশিরা শিরায় কম্পনের সৃষ্টি করতে কোনো কৃপণতাও দেখালো না। নিজেকে ধাতস্থ করে পেছনে ফিরতে তৈয়দকে খুব সন্নিকটে দেখতে পেয়ে গ্রিল ঘেঁষে দাঁড়ালো নাজিয়াত। দমকা বাতাসের বৃষ্টির ফোঁটা ফোঁটা দুটোকে ভিজিয়ে দিচ্ছে ক্রমাগত। তৈয়দ ফের নিজেকে মিহি কণ্ঠে বলল, বৃষ্টি বিলাসে এত মগ্ন হয়ে পড়লেন যে আশেপাশের কিছুই খেয়াল নেই দেখছি। এদিক ওদিক মুখ করে তাকালো নাজিয়াত। কি বলবে আসলে সে? কথাখানা সত্য। তৈয়দ ফের এক কদম সামনে এগিয়ে এসে নাজিয়াতের সামনে পড়ে থাকা চুলগুলোর মধ্যে থেকে শুকনো পাতা সরিয়ে দিয়ে বলল, এই চুলে শুধু বেলের গাছরা মানায়, অন্য কিছু নয়। নাজিয়াতের গলা শুকিয়ে এলো। এতটা কাছে তৈয়দের সে আশা করেনি। চটজলদি ব্যালকনি থেকে সরে আসতেই তৈয়দের কণ্ঠ শুনতে পেল। বৃষ্টি বিলাসের জন্য আমার রুমটাই দখলে নিলেন নাজিয়াত। নাজিয়া তৈয়দের কথা শুনে আশেপাশে ভালো করে তাকিয়ে দেখলো, আসলে তো এটা তৈয়দের রুম। বড়ই শৌখিন এই ছোকরা, আশেপাশে শৌখিনতার ছড়াছড়ি। এই রুমের সবচাইতে আকর্ষণীয় দিকটা হলো বুক শেলফ, হরেক রকমের বইয়ের সমাহার আর হালকা আলোয় লাইটিং করা। চমৎকার লাগছে। নাজিয়াত লম্বা শ্বাস নিয়ে বলল, তো আসলে প্রথম যে রুমটা ছিল সেটাই বেছে নিয়েছি, জানতাম না এটা আপনার রুম। এখন তো জেনেছেন। জি, একটা কথা বলবো। তৈয়দ সম্মতি দিতেই বুকশেলফের কাছে গিয়ে বলল, এই বুক সেলফের কর্নারটা দারুণ, আমি কি কয়েকটা বই নিতে পারি? পড়া শেষ হলেই তিতির আপুর কাছে দিয়ে দিব। আপনার পছন্দ বই পড়া? জি অনেক, এখানে আমার প্রিয় লেখক লেখিকার অনেক বই আছে। আপনার সংগ্রহ সত্যিই খুব সুন্দর। নিতে পারেন যত খুশি। নাজিয়াত উৎফুল্লিত হয়ে নিজের জন্য কয়েকটা বই নিয়ে নিল। সবচাইতে ওপরে তাকে বইটা নিতে উচ্চতায় বাধা পড়ল, তবে তৈয়দ এসে বইখানা নামিয়ে দিয়ে বলল, মাঝে মধ্যে উচ্চতা কম হওয়া মেয়েরা অনেক বেশি অ্যাডভান্টেজ পায়, ইউনো। অপমানে নাজিয়াতের মুখ লাল হয়ে এলো। থমথমে গলায় বলল, না, উচ্চতাটা আমার ঠিকই আছে, আপনি আর আপনার এই বুক সেলফটা বেশি লম্বা। আর কিসের অ্যাডভান্টেজের কথা বলছেন? এই যে যেটা এখন আপনি পেলেন। নাজিয়াত কথা বাড়ালো না, বইগুলো নিয়ে বেরিয়ে যেতে জোরে জোরে শ্বাস নিল। বুকে হাত আলতো চেপেই চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করলো নাজিয়াত। মানুষটাকে নিয়ে চাপা পড়ে যাওয়া অনুভূতিগুলো পুনরায় নতুন করে সেজে উঠতে দেখে ভীষণ ইতস্তত হলো নাজিয়াত। নিজেকে শান্ত করে বুকে হাত রেখে লম্বা লম্বা শ্বাস নিল সে। 7 দিন পর তার বিয়ে ঠিক করা হলো। 7 দিন পরে বিয়ে ঠিক করা হলো। কিছুদিন পরে সারা আর বাকিদের মাস্টার্স ফাইনাল সেটা শেষ হতে আবার লম্বা সময় নিবে প্রতিষ্ঠান। এতদিন এই ছুটিতে আলাদা করে রাখার অনুচিত বিধায় এই সিদ্ধান্ত সবাই সম্মতি জানালো। রিমানরাও পরিবারের সবাই বেরিয়ে গেছে, তবে রিমান আর নাজিয়াত পেছনে রয়ে গেল। রিমান যাওয়ার আগে একবার সারার সাথে কথা বলতে চাইছিল, তৈয়দ বুঝতে পেরে বলল, সারা, রিমান ভাইকে নিচ পর্যন্ত এগিয়ে দিয়ে আয়। নাজিয়াত রিমান আর সারাকে আগে যেতে বলে নিজে পেছনে আসতে হাঁটতে লাগলো নতুন যুগল। আর কিছু সময়ের পর নিজের পায়ের সাথে তাল মিলিয়ে আরও একজোড়া পাজোড়া দেখে পেছন ফিরে তৈয়দকে দেখলো নাজিয়াত। ব্রুযুগল কুচকে বলল, ছায়ার মতন হাসছে, মনে হলো আমারই ছায়া। আমি তো আপনারই ছায়া নাজিয়াত, প্রমাণ দেখবেন? নাজিয়াত আগ্রহ নিয়ে তাকালো। তৈয়দ কি প্রমাণ করবে সেটাই দেখার নিমিত্তে। তৈয়দ নাজিয়াতের দিকে তাকিয়ে অমায়িক হাসলো। সিঁড়ির দিকের সামনে ইশারা করতেই নাজিয়া তাকালো সেদিকে। সিঁড়ির সামনে দেওয়ালে
দুটো ছায়ামূর্তি স্পষ্ট হলো। সেখানে দূরত্ব রেখেই তৈয়দ হুট করে নাজিয়াতের ঠিক পাশে এসে দাঁড়াতেই ঠিক ছায়া একটিতে রূপান্তরিত হলো। নাজিয়াত অবাক হলো না, বরং হাসলো তৈয়দের এমন শিশুসুলভ আচরণে। তৈয়দ হেসে বলল, দেখলেন আমি আপনারই ছায়া। আমার পাশে এখন এভাবে যেই দাঁড়াবে সেই আমার ছায়া হবে, এতে এমন বিশেষ কিছু নেই। এটাও সত্য। এরপর দুজনেই চুপচাপ সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। প্রতিমধ্যে দুজনের একজনেও কথা বলল না। নাজিয়াত থেকে একটু দূরত্বে চেয়েছিল তৈয়দের দিকে, তবে নির্বিকার হেঁটে চলেছে। রিমানদের কাছে ছুটে যেতে নাজিয়াত গাড়িতে উঠে বসলো। হাইজের জানালার পাশটা তার জন্যই বরাদ্দ ছিল। সারাকে বিদায় জানিয়ে রিমান গাড়িতে উঠতেই সাদা রঙের হাইসখানা চলে যায় খুব দ্রুত। সারা লম্বা শ্বাস ফেলে আহ্লাদি কণ্ঠে বলল, আজকে ভীষণ খুশি আমি, বুঝলি তো তৈয়দ। তৈয়দ পকেটে হাত গুজে হেসে দিয়ে বলল, জানি। তোকেও বেশ খুশি দেখাচ্ছে, কি ব্যাপার বলতো? হারিয়ে যাওয়া অনুভূতিগুলো পুনরায় প্রাণবন্ত হচ্ছে দেখে হয়তো। হারিয়ে যাওয়া অনুভূতি? জিজ্ঞাসা করলো সারা। পুরো মুখশ্রীতে বিস্ময় ছড়িয়ে রইল তার। তৈয়দ পাশ ফিরে সারার মাথায় আলতো হাত রেখে বলল, শুভ কামনা তোর নতুন জীবনের জন্য। সারা মুখ থেকে হাত সরিয়ে ভ্রু কুঁচকে বলল, ফ্রেন্ড হোস তুই আমার, এমন বড় ভাইয়ের মতো বিহেভিয়ার করবি না তো। সেদিন নাজিয়াতের সাথে ছেলেটাকে দেখেছিস, সে রিমান ছিল। থমকে দাঁড়ালো সারা। হঠাৎ এসব পুনরো কথা চোখে কেমন জলজল করছে তার। ক্ষণকাল নীরব থেকে তাকালো তৈয়দের মুখশ্রীতে। বড়ই নিষ্পাপ তার শান্ত চাহনিও তার। আচ্ছা, 3 বছর আগে যা হলো তার জন্য কি তৈয়দ ওকে দোষ দিল? কিন্তু পুরনো একটা ভুল বোঝাবুঝি ছিল, যার মাত্রা এতই তীব্র ছিল সে নিজেই দিশেহারা হয়ে গেছিল। লম্বা শ্বাস ফেলে বলল, ভুল বুঝাবুঝি ছিল? শ্বাসহীন হাসলো তৈয়দ। পকেটে হাত গুজে দিয়ে বলল, কিছু ভুল ভীষণ সত্যি সুন্দর কিন্তু পীড়াদায়ক। তৈয়দের স্বর স্বাভাবিক হলো, বেশ গরু গম্ভীরতা স্বভাব মিলিয়ে তাতে সারা নতমস্তকে দীর্ঘশ্বাস ফেলল। হাতের মোবাইলে সময় দেখে নিয়ে বলল, বাসায় চল। পরে আসছি, তুই যা। বলেই সোডিয়ামের আলোয় আলোকিত ঢালুর রাস্তা ধরে সামনে এগিয়ে গেল তৈয়দ। সারা অপলক চেয়ে রইল সেদিকে। ছেলেটা এমন অদ্ভুত আচরণ করলো এইমাত্র। ফজরের পর সময়টা বেশ ঠান্ডাই থাকে, পরিবেশ ভীষণ সজীবতা বাতাসে দেখা মিলে। বুক ভরে লম্বা শ্বাস নিল নাজিয়াত। কাঁধের ব্যাগ থেকে পানির বোতলটি থেকে পানি খেতে নিতেই মাথার ওপর থেকে হালকা ঝরে পড়া সাদা রঙের কমলা রঙের মিশ্রণের শিউলি ফুল। অবাক হলো নাজিয়াত। তার জানামতে শিউলি গাছ এখানে নেই, তবে ফুলগুলো কোথা থেকে আসলো? উপরে তাকাতেই খিলখিল হাসিতে থাকা 5 কি 6 বছরের এক বাচ্চা মেয়েকে দেখে ভ্রু কুঁচকে বলল, হানিয়া, তুই এখন এলি? ময়লায় ফ্রকটিতে একেবারে ঝেড়ে নিয়ে নাজিয়াত থেকে একটু দূরত্বে নিয়ে বসলো হানিয়া। অতঃপর এক ঝুড়ি শিউলি ফুল নাজিয়াতের কোলে দিয়ে বলল, নাও তোমার এক ঝুড়ি ভালোবাসা। এত শিউলি ফুল দেখে নাজিয়াতের রক্ষীজোড়া চকচক করে উঠল। বলল, এতগুলো শিউলি কোথায় পেলি রে হানিয়া? হানিয়া গালে হাত দিয়েই বলল, গাছ থেকে পেরেছি গো, এখন তো শিউলির মৌসুম, তাই গাছ ভরে এত এত শিউলি ফুল। খুব ভালো করেছিস, তবে অনুমতি নিয়েছিস নাকি ফুল পাড়ার? ধ্যাত, কি যে বলো আপাই, যার গাছ সে নিজে বসে থেকে আমাকে ফুলগুলো পাড়ার অনুমতি দিয়েছে। বেশ ভাব নিয়ে কথাখানা বলল হানিয়া। নাজিয়াত হেসে বলল, এত উদার মনের মানুষকে একটা ধন্যবাদ দিয়েছিস তো তুই। সেটা তোমার দেয়া উচিত আপাই, আমারটা আমি দিয়ে দিয়েছি। ও মা, তোর আর আমার কি আলাদা দেওয়া লাগবে? একজন দিলেই তো হয়। না না, তোমারটা তোমার, আমারটা আমার। হানিয়ার কথায় হাসতে থাকলো নাজিয়াত। এই মেয়ে বড্ড বেশি পাকা পাকা কথা বলে। এখন নাকি আলাদা করে আবার ধন্যবাদ জানাতে হবে ফুলের জন্য? কিঞ্চিত ভাবলো নাজিয়াত ধন্যবাদ কিভাবে দিবে। অতঃপর ব্যাগ থেকে ছোট্ট নোটপ্যাড বের করে লিখলো, কৃতজ্ঞ আমি এতগুলো ফুল নেওয়ার অনুমতি দিয়েছেন বলে, আর ধন্যবাদ ইট পাথরের রাজ্যে খানিকটা সবুজের বিস্তর করার জন্য। নোটপ্যাড থেকে পাতাটি ছিঁড়ে মাঝখানে ভাঁজ করে হানিয়াতের হাতে দিয়ে বলল, দিয়ে দিলাম ধন্যবাদ।
হানিয়া দাঁত বের করে হাসলো। নাজিয়াত ব্যাগ থেকে একটা ছোট্ট টিফিন বক্স বের করে হানিয়াতের হাতে দিয়ে বলল, নে তোর প্রিয় পোলাও, কাল মা রান্না করেছিল, সুযোগ হয়নি তাই নিয়ে আসতে পারিনি। ও মা, বাসি পোলাও আমার বেশ লাগে খেতে। বলেই টিফিন বক্সটি খুলে খেতে শুরু করলো হানিয়া। নাজিয়াত আলতো হাসলো, অপলক চাইলো। বছর হলো হানিয়ার সাথে তার পরিচয় নাজিয়াতের। সেই দিন অমন এক সকাল সকালে হাঁটতে বেরিয়েছিল হানিয়া, দেখা পেল নাজিয়াত। অবশ্য হানিয়ার নাম তখন হানিয়া ছিল না, নাজিয়া নিজেই এই নামটি হানিয়াকে দিয়েছে। সেই থেকেই হানিয়ার নামটি তার। হানিয়া এখন স্কুলেও পড়ে, ভীষণ ভালো স্টুডেন্ট সে। বিভিন্ন নকশি কাঁথার ডিজাইন আর হ্যান্ডপ্রিন্টের কাজও করে হানিয়ার মা। নাজিয়াতি এই কাজ শিখতে সাহায্য করেছিল, সেই কাজ এখন মা মেয়ে দিব্যি চলে যায়, সমস্যা হয় না কোনো। আর যদিও হয় বা তা নাজিয়াত আছে তো, যত ভরসা তাদের এই নামটায়। সোফায় আতশো হয়ে মোবাইলে জরুরি নোটিশ দেখছিল নাজিয়াত। হঠাৎ ভীষণ অনাকাঙ্ক্ষিত নাম্বার হতে ফোন আসায় অবাক হলো সে। রিসিভ করতে স্পষ্ট স্বরে ভেসে আসলো, প্রাত্যহিক সকালে যদি এমন চিরকুট পাওয়া যায়, আমি রোজ মালিক হতে রাজি। প্রচন্ড বিস্ময়ে ভ্রু কুঁচকে নিল নাজিয়াত। চিরকুট? কিসের চিরকুটের কথা বলছে সে? নিজেকে খানিক ধাতস্থ করে বলল, চিরকুট? যেটা হানিয়া দ্বারা পাঠিয়েছেন আপনি। থমকে গেল নাজিয়াত। সেকেন্ড সময় নিতেই বুঝে নিল পুরো ঘটনা। লম্বা শ্বাস ফেলে বিনয়ী হয়ে বলল, হঠাৎ মালি হতে যাবেন কেন? রমণী ভীষণ ফুলপ্রেমী, তার চিত্তে না হয়েও উপায় নেই যে। নীরব রইল নাজিয়া। চোখ বন্ধ করে লম্বা শ্বাস ফেলল সে। ওপাশ থেকে পুনরায় কথা ভেসে এলো, বাসার সদর দরজাটা একেবারে খোলা যায়? কয়েকবার চোখের পলক ফেলে কথাখানা বুঝে আসতেই ধীর পায়ে দরজা খুলল নাজিয়াত। দরজা খুলতেই শিউলি গাছের চারা দেখতে পেয়ে আঁখি জোড়া বৃহৎ হয়ে এলো তার। ফোনে থাকা ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল, হঠাৎ শিউলি গাছের চারা? ভাবলাম আপনিও শিউলি ফুল কুড়ানোর সুখ অনুভব করুন। এটা হাইব্রিড শিউলি গাছ, বড় হবে না বেশি, তবে যত্ন করলে ফুলের অভাব হবে না। প্রয়োজন ছিল না, লাগলে আমি কিনে নিতাম। থাক, আমি না হয়ে দিলাম। বলেই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করলো সে। নাজিয়াতে হাতের ফোনটা এক পলক চেয়ে রইল। মায়ের ডাক আসতেই তড়িঘড়ি নিজের রুমে গেল। মায়া শিকদার হাতের ব্যাগটি গুছিয়ে বললেন, নাফিসকে আমি পৌঁছে দেব, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিও। 7টা বেজে যাচ্ছে নাজিয়াত, ক্লাস মিস করবে না হয়। মায়ের কথায় সায় জানালো নাজিয়াত। অতঃপর মায়া শিকদার বেরিয়ে যেতেই নাজিয়াতের গালে আলতো ছুঁয়ে বলল, সাবধানে যাবে। তুমিও। মুচকি হেসে প্রস্থান করলো মায়া। মা বেরিয়ে যেতেই নাজিয়া দ্রুত তৈরি হয়ে নিল। তৈরি হওয়ার ফাঁকে আনায়াকে একবার মেসেজ করে দিচ্ছে সে বের হচ্ছে। মিনিট পরে বেরিয়ে যাওয়ার সময় নাজিয়াতকে ডাক দিলেন আশরাফ শিকদার। রুমে যেতে আশরাফ শিকদার মেয়েকে হাত দিয়ে ইশারায় কাছে ডেকে বললেন, তোমার কি কাজ? বিকেলে সময় হবে নাজিয়াত? জি বাবা। তাহলে বাসায় থেকো, তোমার সাথে আজ আমার একটা কথা আছে, কেমন? অবাক হলো নাজিয়াত। বাবা কখনো এত আগ্রহ নিয়ে তার সাথে কোনো কাজ করতে চায়নি। আজ হঠাৎ কি এমন গুরুত্বপূর্ণ কাজ আছে যার জন্য তার কাছে সময় চাইছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার পরীক্ষা দিতে এসে কেমন একটা ফিলিং অনুভূতি আসছে। চোখ মুখ কুচকালো হেমন্তী। নাজিয়াত হেমন্তীর মুখের দিকে চেয়ে চেয়ে তার সবগুলো মুখভঙ্গি দেখেই গেল। আসার পর থেকে এমন অদ্ভুত মুখভঙ্গি করছে সে। বলল, পাগলের মতন এমন আচরণ করছিস কেন তুই? পাগলের মতো না আপু, কেমন ফেলুর মনে হচ্ছে নিজেকে, বুঝলা? এখনো পরীক্ষা দিতেই যাসনি আর এসব চিন্তা ভাবনা করছিস হেমো? আরে না না, গতবার এই ভবনেই পরীক্ষা দিয়েছিলাম গো আপু, মনে নাই তোমার? আজও সেই একই ভবনে। হ্যাঁ, তো কি হয়েছে? ধুর, তুমি আমার ভেতরকার তোলবার বুঝবা না, আলিফ থাকলে হতো। হ্যাঁ রে, লজ্জা করে না তোর? বড় আপুর সামনে এসব বলিস? ওমা, লজ্জা করলে আমি প্রেম করতে পারতাম বুঝি? তোর লজ্জা নাই বলছিস? ওর সামনে নাই, সেটা বললাম আর কি। কপাল চাপড়ালো নাজিয়াত। ঘাট হয়েছে তার এই গ্রামের মেয়ের সাথে কথা বলতে যেয়ে। সময় হতেই ভেতরে চলে গেল হেমন্তী। তবে যাওয়ার আগে বলল, ওগো আমার বড় আপা, একটু দোয়া কর, এই অধমের নিমিত্তে যেন চান্স হয়ে যায়। এবার না হয় মুখ দেখাতে পারবো না।
পড়াশোনা করলে এমনই চান্স হয়ে যাবে, শুধু দোয়ায় কাজ হবে না। আর চোখে তাকালো হেমন্তী। পড়াশোনা এবার সে তার পুরো চেষ্টা দিয়েই করেছে, কিন্তু দোয়া চাইলো সবার। এই বাণী কেন বলতে হবে বুঝতে পায় না সে। পরীক্ষা শেষ হতেই বেশ আরাম করেই বের হলো হেমন্তী। নাজিয়া দ্রুত হেমন্তীর কাছে গেল, বলল, কেমন হয়েছে? ততটা খারাপ হয়নি। হেমন্তীকে বোঝার চেষ্টা করলো নাজিয়াত। এতটা রিল্যাক্স মুডে থাকার তো কোনো কথা নয় ওর। পরীক্ষা কি বেশি ভালো হয়েছে নাকি তার উল্টো? ভাবার মাঝেই পুরুষালী কণ্ঠ শুনতে পেল সে। ভালো হলো,